নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধদিন। আপনারা কেউ কলকাতায় থাকেন, কেউ রাজ্যের অন্যান্য জেলায় থাকেন, কেউ বা বাইরে থাকেন, কেউ বিদেশেও থাকেন। আমার সুধী দর্শকরা, বিদেশের কথা বলতে পারবো না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও গরম আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কার্যত দক্ষিণবঙ্গের অবস্থা অসহনীয়। এই গরমের মধ্যে কেন ভোট হচ্ছে এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন। বলছেন কমিশনের কর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাইরে বেরিয়ে দেখুন যে কি কষ্ট করে তাদের প্রচার করতে হচ্ছে আর কিভাবেই বা মানুষ ভোট দিচ্ছেন। কষ্ট যে সবার হচ্ছে এটা অনস্বীকার্য, কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে চাই এই রাজ্যে তামিলনাড়ুর মতো এক দফায় ভোট করা সম্ভব নয়। তার জন্য দায়ী এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি। একটা পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা থেকে ভোট গঠন পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিকের মৃত্যু হলো। ভোটের নামে প্রহসন হলো। আপনারা দেখলেন অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশন কি করলেন। তাই যে জিনিস পশ্চিমবঙ্গে সম্ভব নয় সেই জিনিস নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। সবার আগে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। দেখুন, পশ্চিমী গণমাধ্যমের একটা বড় অংশ ভারতকে বলছে পার্শিয়াল ডেমোক্রেসি, ইলেক্টেড অটোক্রেসি। আবার কোনো বিদেশি প্রচলিত সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে এই গরমের মধ্যে ভোট হচ্ছে, ঠিক হচ্ছে না। জয়শঙ্কর বাড়ি চমৎকার উত্তর দিয়েছেন জানেন। এই প্রচন্ড গরমে ভারতবর্ষে যে ভোট হচ্ছে, ধরুন মিনিমাম টার্ন আউট তর্কের খাতিরে, সেটা ওই সমস্ত দেশে যখন গণতন্ত্রের উৎসব হয় তার ম্যাক্সিমাম টার্ন আউটের থেকে বেশি। কিরকম মুখে দুগালে দুটো থাপ্পড় দিলেন ভারতের বিদেশমন্ত্রী এই পশ্চিমী গণমাধ্যমকে। এগুলো হচ্ছে কংগ্রেসের সৃষ্ট। এবার আসি 26শে এপ্রিল সবাই দেখলেন কলকাতা থেকে 70-80 কিলোমিটার দূরে সন্দেশখালিতে কি কাণ্ডটা ঘটল। রোবট নামাতে হলো, এনএসজি কমান্ডাররা নিয়ে পড়লেন, তো সিবিআই এর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করা এনএসজির কাজ। সম্ভবত 1985 সালে এই এনএসজির তৈরি হয়েছিল রাজীব গান্ধীর সময়। দেশের অভ্যন্তরে যদি বহিঃশত্রুর আক্রমণ হয় বা সন্ত্রাসবাদী আক্রমণ হয়, তখন জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব থাকেন এনএসজির কমান্ডাররা। সেই এনএসজিকে নামাতে হলো সন্দেশখালিতে, রোবট দিয়ে খোঁজা হলো বিস্ফোরক। সিবিআই বিবৃতি দিয়ে বলেছে বিদেশি রিভলভার, দেশি রিভলভার, কার্তুজ, বোমা সবই পেয়েছে। আর কার বাড়ি থেকে পেয়েছে? ওখানকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে। কি তালেব মোল্লা ফোল্লা কি একটা নাম। ভাবুন, যে অস্ত্রের মজুদ ভান্ডার শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে আছে বসিরহাট জেলা পুলিশ, মিনাখার এসডিপিও, সন্দেশখালী থানা, কেউ কিছু জানতো না। এখানে এই কেউ কিছু জানতো না বলার একটা না সংস্কৃতি চালু করেছে শাসক দল। মুখ্যমন্ত্রী সে অমর বাণী মনে আছে বিধানসভায় দাঁড়িয়ে বক্তৃতা দিতে, শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। আর ছোটবাবু কি বলেছিলেন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে? কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? দেখুন এবার কি করেছে। অপরাধীদের মুক্তাঞ্চল করেছিল, সন্ত্রাসবাদীদের আক্রা করেছিল, রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসাবে নিজেকে তুলে ধরেছিল। শাহজাহানকে নেতা বানিয়েছিল সিপিএম, জনপ্রতিনিধি বানিয়েছে তৃণমূল। বামপন্থীদের অবশ্য এই বিষয় নিয়ে মুখ খোলার কোনো অধিকার নেই, কারণ 3 দশক আগে লালবাজারের নাকের ডগায় বউবাজারে রশিদ খান বোমা বিস্ফোরণ আমাদের স্মৃতিতে আজও অমলিন। নতুন প্রজন্মের অনেকেই হয়তো সেটা জানেন না। একবার সুযোগ পেলে
খোঁজ নিয়ে নেবেন যে রশিদ খান বউবাজার বোমা বিস্ফোরণকে কাণ্ডটাই না ঘটেছিল লালবাজারের নাকের ডগায়। আসলে পুলিশের গোয়েন্দা দপ্তরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে কার্যত ভোঁতা করে দিয়েছে এই বাম এবং তৃণমূল। বামেরা যখন ছিল তখন এতটা খুল্লা না হলেও পুলিশের পেশাদারিত্ব বহু ক্ষেত্রে কম্প্রোমাইজড হয়েছে, আর এই জমানায় পুলিশের একটা বড় অংশ দলদাসে পরিণত হয়েছে। তবে সবাই নয়, অনেক নির্ভীক পুলিশ কর্মচারী আছেন যারা পেশাদারিত্বের সাথে নিজের দায়িত্ব পালন করতে চান, কিন্তু তাদের উপায় থাকে না। তৃণমূল বলছে দ্বিতীয় দফার ভোটের সময় পরিকল্পিত চিত্রনাট্য, মিডিয়াকে সঙ্গে নিয়ে সিবিআই এটা করেছে। কেন রাজ্য পুলিশকে জানানো হয়নি? রাজ্য পুলিশকে জানানোর অভিজ্ঞতা কি আমরা জানি? প্রথমেই রাজ্য পুলিশ চেষ্টা করবে, অনেকের অভিযোগ, যাতে বামাল ধরা না পড়ে, আর মিডিয়া বিভিন্ন সূত্র থেকে জানতে পারে কে কোথায় যাচ্ছে, অভিযান হচ্ছে, সিবিআই এর অ্যাক্টিভিটি কি। মিডিয়াকে জানিয়ে গেছে, এই ন্যারেটিভ আপনারা কোত্থেকে তৈরি করলেন? বরঞ্চ দেশের মানুষ দেখলেন যে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে কলকাতা থেকে 70-80 কিলোমিটার দূরে, বাংলাদেশের বর্ডার জলপথে খুব দূরে নয়, সেখানে এই ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে। জড়িয়ে গেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা, কাঁদতে এলাম, এখন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন। খবর পেলাম এনআইএ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে এই বিষয়ের মধ্যে আসবে। রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে সিবিআই তদন্ত খারিজ করার জন্য। আবার দেখবেন মুখ কালো করে ফিরে আসবে। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল। যত ভাবছি ততই কথাগুলো মনে পড়ছে, আর প্রত্যেকটা মুহূর্ত না আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে। আমার আপনার বাড়ির পাশে এই ঘটনা ঘটতে পারে। এ রাজ্যে অতীতে হয়নি তা তো নয়, থাগড়াগড় রয়েছে। বেঙ্গালুরু কাফের বিস্ফোরণের পান্ডারা এখান থেকে ধরা পড়েছে। অতীতে আমেরিকান কনসুলেটে হামলা হয়েছে। খাদিম কর্তা পার্থ রায়বর্মনের অপহরণ হয়েছে। র্যাডিকালাইজড কিছু তরুণী এখান থেকে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছেন। মুজিব হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী 3 দশকের বেশি এখানে আত্মগোপন করেছিল বাক্সার কাছে, তাকে ধরেছে এখান থেকে। তাই অনেকে যে বলেন না এটা সেফ হেভেন, অপরাধ করে এখানে লুকিয়ে থাকা যায়, ভিড়ে মিশিয়ে দেওয়া যায় নিজেদের। এটাই হচ্ছে সমস্যা। আর দেখুন, এ তো গেল একটা আসপেক্ট। আর একটা আসপেক্ট কি, যেটা সাম্প্রতিক খুব চর্চার বিষয় হয়েছে, যে ওই নিয়োগ দুর্নীতি আদালতের রায়, 26,000-এর মতো নিয়োগ বাতিল হয়েছে, 25,753। এসএসসির চেয়ারম্যান বলছেন ওই 5,200 জনের বাইরে যাদের কথা বলা হচ্ছে তারা সবাই যে নিয়ম মেনে চাকরি পেয়েছেন সেই সার্টিফিকেট তিনি দিতে পারবেন না। আবার বলছেন কেন পুরো প্যানেল বাতিল হলো? আপনাদের বহুবার বলা হয়েছে যে হলফনামা দিয়ে জানান এরা যোগ্য এরা অযোগ্য, আপনি তো জানাননি। সিবিআই গ্রুপ সিতে 3,481 জন অবৈধভাবে নিয়োগ পেয়েছিল বলেছেন, গ্রুপ ডিতে 2,883 জন সম্ভবত, এবং আপনার বক্তব্য সংখ্যা অনেক কম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওয়েমার শিট নষ্ট হয়ে গেছে, বলেছিলেন ওই ডিজিটাল কপি থাকবে সার্ভারে, সেটা নেই। ঠগের বাড়ির বোঝ বললেও কম বলা হয়। সেই ঠগের বাড়ির বোঝ নামক এসএসসি তার কর্ণধার বলছেন আমি তো সার্টিফিকেট দিতে পারবো না, যে যারা বলছেন যোগ্য তারা প্রকৃত যোগ্য কিনা। আদালতের হাতে আর কি কোনো অপশন থাকে? তবে আমার ধারণা কয়েকজন আইনজীবীর সাথেও কথা বলেছি, সুপ্রিম কোর্ট ওই 12% সুদে বেতনের টাকা ফেরত দেওয়ার বিষয়টাকে খারিজ করে দেবে, বাকি মোরাললেস এক থাকবে। এটা আমার ধারণা, কিছু আইনজীবী বলছেন। আমি তার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নই যে 5 মিনিটের মধ্যে স্টে পেয়ে যাবে।
এবং আর একটা বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল, সবাইকে কিন্তু এই 12% হারে সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে না। যারা সাদা খাতা দিয়ে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কলকাতা হাইকোর্টের জ্যাঠামশাই একটা সাক্ষাৎকারে বলেছেন কি ধরে করে পায়ে ফায়ে ধরে নাকি বিচারপতি হয়েছেন এরা। এই ভদ্রলোক নিজেকে ভাবেন বিরাট তালেবর, আইন ওনার থেকে বেশি কেউ বোঝে না, তিনি রেবেল। প্রেসিডেন্সি কলেজে প্রাক্তন হিসাবে একটা সুপ্ত গর্ব আছে, তবে পড়েছিলেন ফিজিওলজি। প্রেসিডেন্সি কলেজে ওই সময়ের ফিজিওলজি বিভাগ কতটা সমৃদ্ধ ছিল আমার জানা নেই। যদি উনি ইকোনমিক্স, ইংরেজি সাহিত্য, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন নিয়ে পড়তেন প্রেসিডেন্সিতে, তাহলে ওই প্রেসিডেন্সি করে গর্ব করতেন তো বোধহয় ফিজিওলজি নিয়ে। ওই ভদ্রলোক আমার মনে হয় না একটা হীনমন্যতায় ভোগেন, এবং প্রফেশনাল জেলাসি ওনার মধ্যে কাজ করে। সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বিরাট পণ্ডিত মানে মনে করে বিবৃতি দেওয়া এই ভদ্রলোক স্বভাবে পরিণত করেছেন। কি চান উনি? আমার মনে হয় যে কিছুদিন এই প্রবল গরম পড়েছে তো, শান্তভাবে বাড়িতে বসে ওনার একটু ইন্ট্রোস্পেক্ট করা উচিত। তাহলে এই যখন রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী মালদায় কি বলে গেলেন? তৃণমূল দুর্নীতি করেছে, চাকরি চুরি করেছে, তার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? যে চাকরি খেকো বিজেপি চাকরি খায়নি। আদালত বাধ্য হয়েছে এই ধরনের রায় দিতে, এবং এই ছেলেমেয়েগুলোর দুর্দশার জন্য যদি কেউ দায়ী হয়, একমাত্র রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন। তারপরেও ভোট চাইছে, আদালতকে যা ইচ্ছা তাই বলছে। আর ছোটবাবু তো আর এক কাঠি সরেশ, তিনি অভিজিৎ বাবুর বিজেপিতে যোগদান নিয়ে কলকাতা হাইকোর্টকে উল্টোভাবে অসম্মান করছেন। ক্রিকেটে বেটিং, ম্যাচ ফিক্সিং এর কথা আমরা শুনি, উনি বলছেন নাকি রায় ফিক্সিং হয়। স্পর্ধা কোন পর্যায়ে পৌঁছেছে ভাবেন। যে 2500 পুলিশের ঘেরাটোপে আমি আছি বলে পশ্চিমবঙ্গের মানুষ আপনার সব কথা শুনবে আর বিশ্বাস করবে? নিজের ক্রেডেনশিয়াল কি, যোগ্যতা কি আপনার? একমাত্র পিসির ভাইপো ছাড়া কোনো যোগ্যতা আপনার নেই। টবে লাগানো গাছের কি যোগ্যতা থাকে? কিরকম ফরফর 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 করে বেড়াচ্ছে, হেলিকপ্টারে করে ঘুরছে আর ফরফর করে অবিশ্রান্ত মিথ্যা কথা বলে যাচ্ছে। টবে লাগানো গাছ। মহিষী নারীও মিথ্যা কথা বলছে, আর টবে লাগানো গাছও মিথ্যা কথা বলছে। সত্যি কথাটা খুব কম বলে, খুব কম। 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলে। দেখুন, 25,753 জনকে যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের সবাইকে বেতনের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে না। এখানে তৃণমূল বিভ্রান্তি করছে। আদালতের রায়টা পড়ে নিন। ছোটবাবু আর মহিষী নারী ওসব পড়েন না। মহিষী নারী ভাবেন যে হরিশ সালভের থেকেও তিনি ভালো আইন বোঝেন, সব বোঝেন উনি। শিল্প, কৃষি, সংস্কৃতি, এপাং ওপাং ঝপাং, আইন শৃঙ্খলা সব বোঝেন। বুঝে বুঝে বাংলার অবস্থা আজকে এই করেছে। এবার কি ঢাকি সমেত বিসর্জন হবে না? পশ্চিমবঙ্গের মানুষ না একদম সাইলেন্টলি ভোট দিচ্ছে। শাসক দল মুখে যতই বারফটটাই করুক না কেন, মানুষের মন বুঝতে পারছে না। আরো অন্যায় কি আমরা সহ্য করব? তৃণমূলের তুরুপের তাস হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি তো বলেইছে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। 1000 টাকা কেন, 3000 টাকা করে মাতৃশক্তিকে দিতে হবে। সিদ্ধারামাইয়া করেছেন কর্ণাটকে 2000 টাকা প্রতি মাসে, এবং কর্ণাটকের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিখরচায় বাসে করে যাও করেছেন। আর উনি
শুধু লক্ষ্মীর ভান্ডার, একটা শিল্প তো আনতে পারেননি। এই যে বিজিবিএস এ এত লক্ষ কোটি টাকার নাকি বিনিয়োগ এসছে, বলেছিলেন না শ্বেতপত্র প্রকাশ করবেন, কোথায়? লুলু গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়ে বলে দুবাই চলে এলে, লুলু গ্রুপের দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আগে আপনি এই বিজিবিএস নামক ঢক্কানি না যেটা হচ্ছে বিগত 5-6 বছর ধরে, সে সম্পর্কে একটা শ্বেতপত্র প্রকাশ করুন। দূরবীন দিয়ে দেখতে হয় এখানে কলকারখানা, আর শুধু লক্ষ্মীর ভান্ডার। ওটা কি পৈতৃক সম্পত্তি বেচে আর 35টা প্লট বেচে দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে কল্যাণমুখী রাষ্ট্রভাবনায় প্রত্যেকটা সরকার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে, তৃণমূল ব্যতিক্রম নয়। কেসিআর তেলেঙ্গানায় কত রকম সামাজিক প্রকল্প গ্রহণ করেছিলেন, কিন্তু পরিবারবাদ, তুষ্টিকরণ এবং একই সঙ্গে র্যাম্প্যান্ট করাপশন মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই এবার কি ঢাকি সহ বিসর্জন হবে লোকসভায়? আমরা আরো কি অন্যায় সহ্য করব? আমরা কি পশ্চিমবঙ্গটাকে অপরাধীদের মুক্তাঞ্চল হিসাবে মেনে নেব? অস্ত্রের মজুদ ভান্ডার থাকাকে স্বাভাবিক ঘটনা বলবো? মুখ্যমন্ত্রী কতবার বলেছিলেন পুলিশদের 10 দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করো। সেই বকটুই থেকে শুরু করে নানা ঘটনার পরে ওনার বিলম্বিত বোধোদয় হয়, তারপরে যে কে সেই। আমার একটা ঘটনার কথা বলেই প্রতিবেদন শেষ করব। সল্টলেকে সিটি সেন্টার 1-এর লাগোয়া কল্যাণ জুয়েলার্স আছে। আমি একদিন ওখানে দাঁড়িয়েছিলাম, এমনি বিকেল গড়িয়ে সন্ধে নামছে, হাওয়া টাওয়া দিচ্ছে, এমনি দাঁড়িয়েছিল। দেখলাম পুলিশের খুব তৎপরতা, বিভিন্ন গাড়ি যাচ্ছে, দাঁড় করাচ্ছে, কাগজ দেখতে চাইছে, ডিকি খুলে সার্চ করছে। আমার খুব কৌতূহল হলো না ব্যাপারটা। পুলিশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম নিজের পরে, উনি বললেন বুঝতে পারছেন না, উপরতলা থেকে নির্দেশ এসছে অস্ত্র খুঁজতে হবে, বেআইনি, তাই আমরা গাড়ির ডিকি খুলে অস্ত্র খুঁজছি। বলেই তিনি এমন একটা কান ফাটানো হাসি দিলেন, আমিও নিজের আর হাসি সংবরণ করতে পারলাম না। শাহজাহান সহ তথাকথিত দুষ্কৃতীরা তাদের অনুগামীদের বাড়িতে মেঝেতে গর্ত করে বেআইনি অস্ত্র, বিদেশি অস্ত্র লুকিয়ে রাখে। পুলিশ গোয়েন্দা দপ্তর খোঁজ পায় না। যখন এনএসজি যায়, সিবিআই যায়, তখন বলে সাজানো চিত্রনাট্য। আর মহিষী নারীর নির্দেশে অনুপ্রাণিত হয়ে পুলিশ সল্টলেক সিটি সেন্টারের সামনে গাড়ির ডিকি খুলে অস্ত্র খোঁজে। পুলিশের এই দুই পৃথিবী মাঝে মধ্যেই দেখা যায়। তাই প্রশ্ন হলো, লোকসভা নির্বাচনে ঢাকি সমেত বিসর্জন কি হবে? অনেকে বলছেন বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি, দেখা যাক কি হয়। তবে সবাই বলছেন একটা কথা, যে আর নয় অন্যায়।